মাননীয় প্রধান অতিথি এবং আমাদের শিক্ষক সহকর্মীবৃন্দ, আমাদের ছাত্রছাত্রীবৃন্দ, পরম এক আনন্দ নিয়ে আজকের এই মডারেটরের দায়িত্বটি আমি পালন করছি। এই অডিটোরিয়ামে দীর্ঘদিন মাত্র 50 বছর এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি বহু বিতর্ক প্রতিযোগিতা নিজে করেছি, পরিচালনা করেছি। কাজে এক পরম আনন্দ নিয়ে আজকের এই সুখময় সন্ধ্যাতে আমি এই বিতর্ক প্রতিযোগিতাটাকে উপভোগ করতে এসেছি। সেজন্য আবারও আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাননীয় প্রধান অতিথি এবং আজকের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আপনার অনুমতিক্রমে এখন আমরা এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। নিয়মকানুনটি হচ্ছে, আমাদের 5 জন করে প্রতিযোগী আছেন, পক্ষে এবং বিপক্ষে, এবং আজকের বিষয়টা হচ্ছে ছাত্র জীবনের মধুরতম সময়। এই বিষয়টির পক্ষে এবং বিপক্ষে বক্তব্য এবং যুক্তি উপস্থাপন করবেন আমাদের 5 বা 10 জন প্রতিযোগী। সবাই সর্বসাকুল্যে 4 মিনিট করে সময় পাবেন। এবং আমাদের একটা নিয়ম আছে, সময় এমন এক কঠিন বস্তু যে কাউকে ক্ষমা করে না। টানলে বাড়ে দ্রৌপদীর শাড়ি, কিন্তু সময় বাড়ে না। টানলে বাড়ে দ্রৌপদীর শাড়ি, সময় বাড়ে না। কাজে আমরা এখানে একটা কঠিন পরীক্ষার মধ্যে আছি। 3 মিনিট যাবার পরে আমাদের একটি সতর্ক সংকেত বাজবে। খুব মধুরতম ঘন্টা নয় এটি, কিন্তু বাজবে। তারপরে আর 1 মিনিটের মধ্যে ওটাকে শেষ করে দিতে হবে। এই দায়িত্বটি যত নিষ্ঠুরই হোক আমি এটা পালন করবার চেষ্টা করব। এইভাবে আমরা মোট 4 মিনিট করে পালাক্রমে পক্ষে বিপক্ষে আমরা প্রতিযোগীদেরকে আহ্বান জানাবো, তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। সবশেষে 2 জন দলনেতা আছেন, তাদেরকে আমরা 2 মিনিট করে সময় দেব, এবং সেখানেও আবার একটি সতর্ক সংকেতের ব্যবস্থা আছে। 1 মিনিট চলে যাওয়ার পরে একটি সতর্ক সংকেত বাজবে। পরবর্তী 1 মিনিটের মধ্যে বক্তব্যটি শেষ করতে হবে। এই হচ্ছে সাধারণভাবে আমাদের নিয়ম। আমাদের আর তো কোনো নিয়মের ব্যাপার নেই। তাহলে বিচারকবৃন্দ, আপনারা যদি প্রস্তুত থাকুন তাহলে এখন এইটা আমরা শুরু করছি। আবারও আসি আজকের সেই প্রধান বিচার্য বিষয়, আজকের বিতর্কের বিষয় ছাত্র জীবনের মধুরতম বক্তা। এখন থেকে সময়। সম্মানিত মডারেটর, প্রতিপক্ষের তার্কিকবৃন্দ, আজকের বিতর্কের বিষয় ছাত্র জীবনের মধুরতম সময়। বিষয়ের পক্ষে আমার অবস্থান। আমার ছাত্র জীবন শুরু হয়েছিল বাংলাদেশের নিভৃত এক গ্রামে। সেখান থেকে শহরের নামী কিন্ডারগার্টেন স্কুল, গভর্নমেন্ট হাই স্কুলস, পর্যায়ক্রমে রাজধানীর একটি ক্যান্টনমেন্ট কলেজ এবং বাংলাদেশের কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং সবশেষে প্রশান্ত মহাসাগর ঘুরে 7,500 মাইল দূরে ইউনাইটেড স্টেটসের বেস্ট প্ল্যান রিডিং স্কুলে আমার পড়াশোনা। কাজেই বিজ্ঞ প্রতিপক্ষ ছাত্র জীবনের সমস্ত স্বরূপ আমি জানি, এবং আমি এখন প্রবেশ করেছি কর্মজীবনে। আমার পক্ষের সমস্ত বক্তা ছাত্র জীবনের সমস্ত স্বরূপ, সমস্ত রূপ এবং এর যে আসপেক্ট রয়েছে সেগুলি পরিপূর্ণভাবে উপভোগ করেছেন। এবং তাই তো আমরা জানি জীবনের মধুরতম সময় কর্মজীবন নয়, অবশ্যই ছাত্র জীবন। মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেগমেন্ট ছাত্র জীবন। বলা হয় ছাত্র জীবনে অধ্যয়নই প্রধান তপস্যা। এই তপস্যা যারা রত থাকে, তপস্যারত বিদ্যার্থীদের মতো মধুর জীবন আর কি হতে পারে। তপস্যার বাইরে বাকি সময়টুকু তাদের কাটে কোন গাছের আম পাকিল, কোন কাদির কলা পাকিল, কোন কাঁঠালকে কিলিয়া পাকাইতে হইবে, কিংবা কোন দাঁত আমাদেরকে ডাকিছে, আসো তুমি আমাদেরকে নিয়ে যাও। এই মধুর জীবনের চেয়ে মধুর জীবন আর কি হতে পারে। ছাত্র জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রতি মুহূর্তে তোমরা অর্জন করছো, জ্ঞান আহরণ করছো, নিজেকে বিকশিত করছো, সমৃদ্ধ করছো। এর সবটাই আনন্দের। ছাত্র জীবনের যদি স্বরূপ তোমরা বোঝো, তাহলে তোমাদের কাছে এই অ্যাসাইনমেন্ট, পরীক্ষা এগুলি দুর্ভোগ মনে হবে না, মনে হবে উপভোগ। ছাত্র জীবনের সবকিছু মধুর লাগার
প্রধানতম কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্ত করেছেন এভাবেই, বয়স তখন ছিল কাঁচা, হালকা দেহখানা ছিল পাখির মতো, শুধু ছিল না তার টানা। ফলে ইচ্ছা পাখায় যখন যেখানে যেভাবে ইচ্ছা আমরা উপভোগ করতে পারতাম। ব্রহ্মপুত্রের ধারের প্রতিটি বিকেল, প্রতিটি সূর্যোদয় কিংবা পূর্ণিমা এক অনন্য রূপ নিয়ে আমাদের এই রঙিন চোখে বারবার ধরা দেয়। এবং এ কারণেই এই কবি আরো বলে গেছেন, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। এই সমস্ত মধুর যে শ্লোকগুলি রয়েছে, কবিতাগুলি রয়েছে, সবকিছু কিন্তু ছাত্র জীবনকে ঘিরেই। আর বিশেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাদের ছাত্র জীবন কেটেছে তাদের সকলের সুখ স্মৃতি ঘিরে রয়েছে সামনেই এই ক্যাম্পাসকে ঘিরে। তোমরা আজ যারা তুচ্ছ বিষয়কে কমপ্লেন করছো, তা আগামীতে সন্দেহাতীতভাবে তোমাদের মধুরতম স্মৃতিতে পরিণত হবে। আমার আজও মনে আছে রাত জেগে অ্যাসাইনমেন্ট লিখা, পরীক্ষার প্রস্তুতি রেখা, জোনাকি পোকার সঙ্গে জেগে থাকা কিংবা ব্যাঙের ডাকের সঙ্গে জেগে থাকার সময়গুলি আজ মধুরতম স্মৃতিতে পরিণত হয়েছে। উত্তম সেই দিনগুলি আর কোথায় হারিয়ে গেল, আর ফিরে আসবে না। রাজকীয় জীবন হচ্ছে হল জীবন, সেখানে কি নেই? বৃহৎ লন, ফুলের বাগান এবং হল রুম, টিভি রুম সবকিছুই আছে। এবং এখান থেকে চাকরি হওয়ার পরে যুবরাজের বিদায় হয় এবং সে বিদায় বড় নির্মম নিষ্ঠুর। একজন লেকচারার তার থাকার জায়গা নেই, অবশেষে তার আবাস হয় E19, যেখানে 3 জন অ্যাসোসিয়েট প্রফেসর একটি রুমে গাদাগাদি করে থাকে। কাজেই তোমরা যারা আজ আক্ষেপ করছো তাদেরকে আমি বলি, ছাত্র জীবনকে চেনো, জানো এবং এর মধ্যে উপভোগ করো। ধন্যবাদ সবাইকে। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছে তিনি নাকি ছাত্র জীবনে কোথাও আমার হারিয়ে যাবার নেমানা করতে করতে হারিয়ে যেতেন। মাননীয় মডারেটর, তিনি যদি সত্যি হারিয়ে যেতেন তাহলে হয়তো তিনি আজকে শিক্ষক জীবনে আসতে পারতেন না। তিনি আমাকে আজকে বিতর্কের মহামঞ্চে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে ছাত্র জীবনে জীবনের মধুরতম সময়। বিপক্ষে বলছি, ছাত্র জীবনকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, একটি চারা গাছকে আলো, বাতাস, পানি, সার, কীটনাশক দিয়ে বড় করতে করতে ঠিক যে মুহূর্তে ফলটি আসে গাছে, সেই মুহূর্তে সেই ফলটি চলে যায় চাকরি জীবনের কাছে, আর ছাত্র জীবনটি পড়ে থাকে এই না পাওয়ার মাঝে। আর মধুরতম সময় বলতে সেই সময়কে বোঝানো হয় যে সময় কোনো নির্ভরতা থাকে না, কোনো মুখাপেক্ষিতা থাকে না, যে সময় চিন্তার স্বাধীনতা, চলার স্বাধীনতা, প্রেম বা বিয়ের স্বাধীনতা আছে, সেরকম একটি জীবন। আমাদের ছাত্র জীবন কোনো ক্রমে মধুরতম জীবন হতে পারে না। এবং আমাদের আজকে বিপক্ষ দল যেহেতু শিক্ষক মন্ডলী, সেহেতু আমরা এটাও প্রমাণ করব যে শিক্ষক জীবনই মধুরতম সময়। লক্ষ্য করুন, আমরা যখন প্রতিদিন সকালবেলা দাঁত ব্রাশ না করে ক্লাসে চলে যাই দৌড়াতে দৌড়াতে, আমাদের শিক্ষক মন্ডলীরা যখন তাদের স্ত্রীর ইস্ত্রি করে দেওয়া শার্টটি ইন করে যখন ক্লাসে আসে, তখন চারিদিকে আমি অপলক দৃষ্টিতে চেয়ে থাকি। কিন্তু আমি গাইতে পারি না মাননীয় মডারেটর, কারণ আমার ভাই স্যার যদি আবার গালি দিয়ে দেয়, আমার সেই ক্লাস খাওয়া শিক্ষকের লেকচারে আমার মন বসে না, স্যারের কথা আমার কানে ঢোকে না, স্যার আমার কিচ্ছু ভালো লাগে না মাননীয় মডারেটর। অথচ সেই শিক্ষক যখন আমারই রুমমেটের সঙ্গে রাতভর চ্যাট করেন, আমার এই হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় মাননীয় মডারেটর। আমার ভাঙা জীবনে কোনো মধু নেই। এই প্রেমনগরে বাকৃবিতে যখন প্রকৃতি 12টি মাসে 12টি রূপে সাজে এবং আমাদের উদাস হৃদয় ঠিক 12টি যখন বাজে, হল লাইফটার হেল্প হয়ে যায় নানান রকম কাজে, আর ওদিকে প্র্যাকটিক্যালে অ্যাসাইনমেন্টের অবস্থা ভীষণ রকম বাজে। মাননীয় সভাপতি, একদিন প্রেমিকের হাত ধরে নদী পাড়ে হাঁটছিলাম, সামনে দিকে আমার ফ্যাকাল্টির একজন শিক্ষক তার স্ত্রীকে নিয়ে ঘুরছে। ভাইবাতে গেলাম, স্যার আমাকে ইচ্ছে মতো যা খুশি তাই বললেন, অথচ স্যারের সাথেও তো তার বউ ছিল। আমার প্রেমিকও ক্যারি খায়। তারপর এই একটা ক্যারির জন্য মাননীয় মডারেটর, একটা ক্যারির জন্য যে সামান্য কোটি টাকা উপবৃত্তি আমরা বছরে পাই, সেই উপবৃত্তিও কেটে নেওয়া হয়। আমি একবেলা পেট পুজো করবো, সেই সৌভাগ্য আমার হয় না, কারণ পরিবার থেকে খুবই অল্প
কিনতে কিনতে আমার টাকা শেষ হয়ে যায়। শিক্ষক মণ্ডলীর দিকে তাকান, তারা কিন্তু তাদের পরিবারকে নিয়ে ঠিকই শাড়িতে সাম্পানের মতো অনেক দামি দামি রেস্টুরেন্টে সব থেকে দামি আইটেম দেখায়, যেখানে আমরা দেখি কোন আইটেমের দাম সব থেকে কম। মানের প্রতিপক্ষ। আজ আমরা হল লাইফে খাবার দাবারের কথা যদি চিন্তা করি, আপনারা তো জানেন কি খেতে হয় দিনে কতটুকু পরিমাণে। আমরা হল লাইফে একবার আলু ভর্তা করে দুবেলা খাই, একবার তরকারি রান্না করে তার 3/4 খাই, হলের খাটাস বিড়াল আর বাকি অংশটুকু খাই আমি দুদিন। এভাবে অসুস্থ হয়ে পড়াশোনা করে তারপর আপনাদের মন যখন জয় করতে না পেরে ক্যারি খাই, সে একটা ক্যারি আমার বিয়ে ভেঙে দেয়। আপনি কি জানেন, যখন বরপক্ষ আমাকে দেখতে আসে, চেহারা দেখে বলে মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু আমার সিজিপি শুনে বলে হাতে 200 টাকা ধরে দিয়ে বলে পরে জানাচ্ছি। মানে মডেলটা আমার বিয়ে আর হয় না এই সিজিপি এর জন্য। বিশ্বাস করুন, আমার জীবনটা হয়তো আরো সুন্দর হতো যদি আমি আগের মতো সুন্দর থাকতাম। ক্যাম্পাসে এসেছিলাম কি রূপের জৌলস নিয়ে, অথচ এই ক্যাম্পাসে প্যারার জন্য আর আমার চোখে নিচে ডার্ক সার্কেল, মুখে বলে রাখা আমি আগের মতো সুন্দর নেই। আগে যে ক্যাম্পাসে সুপারহিট বড় ভাই আমাকে সর্বক্ষণ নক করতো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোতে, তার আমার প্রোফাইল পিকচার একটা লাইকও দেয় না। আরে সভাপতি, এই প্রেম নগরী মাতৃভূমিতে যখন আকাশ থেকে ছিটে ছিটে বৃষ্টি নামে, যখন আমি ঘাস ফুলেদের সাথে একাই কথা বলি, আর এদিকে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, প্রেম বারান্দায় একা বসে থাকি নাহি ভরসা, ঠিক সেই সময় যদি কখনো আমি আমার প্রেমিকের হাতে ধরে লাইব্রেরির সামনে বসি, তখন প্রক্টর স্যার তার বাহিনী নিয়ে এসে আমার প্রেমিকের আইডি কার্ড তুলে নেয়, আমাদের অভিভাবককে ফোন দেয়, আমাদের প্রেমে বিচ্ছেদ হয়ে যায়। আমি সারা জীবন গাইতে থাকি তুলুটে গায়ে হালুটে গায়ে তুলুটে গায়ে মানে কটাটা। সুতরাং বলা যায় আমাদের ছাত্র জীবন কখনোই মধুরতম সময় হতে পারে না। জীবন পার করা আজকের এই ছাত্র ভাই বোনরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গিয়েছেন যে স্যারের নাকি হারিয়ে যাওয়ার মেয়ে মানা, ভালো ছাত্র বিধায় স্যার না হলে, যদি ভালো ছাত্র না হতো স্বামীকে হারিয়েই যেত। কিন্তু আমি বলতে চাই স্যার তো হারিয়ে যানই, স্যারের জীবনে চ্যাম্পিয়ন ছাত্র ছিলেন, চ্যাম্পিয়ন বিতর্ক ছিলেন, সবচেয়ে লম্বা সময় ধরে ছাত্র ছিলেন। 4.5 বছর লেগেছে স্যার পিএইচডি করতে, এরপরেও আরও বেশ কিছুদিন ছাত্র থাকবে। সো স্যার একেবারেই হারিয়ে যাননি, খুবই ভালোভাবে ছিলেন এবং খুব ভালোভাবে ছিলেন। আপনি গান গিয়েছেন তেরে বিনা আর কেয়া মজুদ রাহা, এই গানগুলো আমি বুঝতে পারি না, কারণ শিক্ষক জীবনের এই কঠিন জীবনে এই গান শোনার সময় আপনি বলেছিলেন স্যার আপনার বয়ফ্রেন্ড দেখে আপনাকে সাবধান করেছে। স্যার তো সাবধান করবেই, স্যার তার কোনো গার্লফ্রেন্ড নাই, আছে তা একটা বউ, তাও আবার শিক্ষকের বউ হিসাবে সারাক্ষণ শুধু অভিযোগী করে। সো সম্মানিত বিতর্কিক কিন্তু আপনাদেরকে বলতে চাচ্ছি যে ছাত্র জীবনই যে জীবনের মধুরতম সময়, এই আত্মবাক্যের পক্ষে আজকে আমার অবস্থান নিয়ে সত্যিকার অর্থে হারিয়ে আসা ছাত্র জীবনের কটি কথা বলতে পারে নিজেও প্রচন্ড রকমের সুখ অনুভব করছি। আমি শুরু করতে চাই, আহা কি জীবনই না ছিল বাঁধন হারা স্বাধীন, কর্মজীবনে প্রবেশ করেই জীবন আজ পরাধীন। যেদিন থেকেই আমি ছাত্র জীবন শেষ করে আমার এই কর্মজীবনে প্রবেশ করলাম, সেদিন থেকে আমার জীবন থেকে মধুময় কিছু জিনিস চলে গেল। আমি তার কিছু উদাহরণ দিয়ে আজকে আমার কথাটি বলবো। যেমন ধরেন সিম্পল কিছু জিনিস, খাওয়ার স্বাধীনতা। যখনই আপনার ডাইনিংয়ের হলে অথবা জব্বারের মোড়ে অথবা কেয়ার মোড়ে আপনার যখন খাবার পছন্দ হয়, অথবা আপনি যখন খাবারটা দিতে দেরি হয়েছে, আপনি কিন্তু ধমক দিয়ে বলতে পেরেছেন এই আমার খাবার দিয়ে যান। কিন্তু আজকে কর্মজীবনে প্রবেশ করেছি বিধায় সেটা যাতে বলার সুযোগ নাই। খাবারের টেবিলে বসে মিউ গলায় বলি, এই ওগো খাবারটা দাও। কুখাদ্যের মতো খাবার খেয়েও আমাকে বলতে হচ্ছে আহ কি খাবারটাই না খেলাম, কি পরাধীন। আপনার আরেকটা কথা বলি, গান গাও। আপনারা ইয়ো হানি সিংহে মঙ্গে বিঙ্গে কত ধরনের গান বাদল হেরে আনন্দের সাথে গাইতে পারেন। আমি তো আর গাইতে পারি না, মনে সুখ নয় রে সুখ পরানের পাখি, 18টা বিয়ে করে জ্বালায় ঘুরি। এই গানটা আমি গাইতে পারি, কারণ এই গান গাইলে যেহেতু আমি এখন কর্মজীবনের ব্যক্তি, আমাকে
আমাকে 18টি টুকরো করে 18টি জেলার শিয়াল দিয়ে আমাকে খাইয়ে দেওয়া হবে। আমি বলার সুযোগই পাবো না যে বউ আমার ভালো লাগে না, ভালো লাগে শাড়ি। আসলে আপনাদের হেয়ার স্টাইলের কথা বলি, কত ধরনের আপনাদের স্বাধীন জীবনে কত ধরনের হেয়ার স্টাইল, কক স্টাইল, হ্যান্ড স্টাইল, ডগ স্টাইল, কাউ স্টাইল। আর আমি সেই হরিচন্দ্র গম্ভীরচন্দ্র রাজার একটা সিম্পল হেয়ার স্টাইল আজকে যেটা দেখছেন, মৃত্যুর আগেও যদি চুল থাকে এই হেয়ার স্টাইল। একটা সিম্পল ট্যুরের কথায় আসি, ট্যুরে যাওয়া, যাচ্ছি, যাবো, আছি, কি যে মনে চেতনার সৃষ্টি করে। চারিদিকে কত বন্ধু, কত বান্ধবী, কত বন্ধু, কারো না কারোর সাথে নিশ্চয়ই হবে প্রেমের সঙ্গী। আর আমিও ট্যুরে যাই, ট্যুরে গিয়ে আপনাদের দেই পাহারা। আপনারা আমাকে একটু যদি তাকায়, আপনারা আমাকে বলেন কি না আমার চেহারা, বিড়াল দেয় পাহারা, খাইতে চাই পেয়ারা। তারপরে খেয়াল করে দেখবেন জীবনটা কত পরাধীন। আমিও দূর থেকে একজনকে দেখলে খুবই ভালো লাগে, আমার মনে অনেক কিছু দিয়ে যায়। কিন্তু যখনই সে কাছে আসে, সে আমাকে তখন বলে স্যার আসসালামু আলাইকুম। তখন আমার বারবার মনে হয় কি পরাধীন, আপনাদের সকলে হলো এত হাপিস কেন? তুমি তো বলতেও পারতে দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল। বিপক্ষী দলের দ্বিতীয় বক্তা ফারুক হোসেন। ওগো শুনছো, অনেক তো হলো, এবার তো ঘুম থেকে ওঠো, চোখ দুটো খুলো। এভাবেই রোজ কোকিল কণ্ঠের থেকে ঘুম ভাঙে আমার শ্রদ্ধ শিকদার স্যারের। ঘুম ভেঙে তাকে রাতের চারটি এক কাপ কফি হাতে তার পাশে দাঁড়িয়ে, তারপরে নাকি তার জীবনে মধু নেই, মধু খুঁজে পায় আমাদের জীবনে। যেখানে কিনা আমাদের সকাল 7টায় অ্যালার্মের কর্কশ কণ্ঠে ঘুম ভেঙে দৌড়াতে হয় জোব্বারে, ঘুম ছাড়া পরে তার ঝাল ছেড়ে ডাক হওয়ার উদ্দেশ্যে। আমি প্রথমে পক্ষদানের প্রথম বক্তার একটি কথা বলে যেতে চাই। তিনি বলে গেলেন হলের ফুল বাগানের কথা, টিভি রুমের কথা, আরো নানান কথা। তিনি কিন্তু একবার হলের ডাইনিং রুমের কথা বলে যায়নি। সেখানে কি ঘটে দেখুন। সেখানে মুরগির মাংস এখন আমার কাছে রাবার মনে হয়। সেখানে সাপ্লাই করা পাতলা ডাল আর মোটা মোটা ভাত খেতে এখন আমি ভয়ে থাকি, কবে না যেন আমি হিরো আলম হয়ে যাই। চিকেন পাবো, চিকেন রোল, সর্ষে ইলিশ খেয়ে খেয়ে আস্তার কোমরে 32 সাইজের পরিবর্তে 37 সাইজের প্যান্ট ছিল। 40-45 বয়সের মধ্যবয়সী ম্যাডামটিও যখন ঠোঁটে লিপস্টিক দিয়ে মেকআপ করে ক্লাস আসে, দেখুন 18 বয়সে সেই লিখাপুর দিকে সে যদি মুখে সামান্য একটু ফেয়ার এন্ড লাভলি কিংবা ঠোঁটে যদি পিঙ্ক কালার লিপস্টিক দিয়ে ক্যাম্পাসে ঘুরে বা ক্রাশ এন্ড কনফেকশন প্রত্যেক দিন তাকে নিয়ে লেখা হবে। কিন্তু কেন হয় না? কেননা তার জীবনে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ফিল্ড ওয়ার্ক, প্র্যাকটিক্যাল আর এক্সামের প্রতিটি প্রশ্নের ভাঁজে ভাঁজে চাপা পড়ে গেছে। কোথায় সেইগুলো? দ্বিতীয় বক্তা এসে বলে গেলেন হেয়ার স্টাইলের কথা। তবে তো আমাকে একটি কথা বলতেই হচ্ছে, ভাইবা বোর্ডে অর্থাচন্দ্রের যদি ডাক্তার কিংবা দাড়ি সাদা দাড়িওয়ালা ছাত্রী যখন বনলতা সেনের বিদিশার নেশার মতো চুলাওয়ালা তরুণ যুক্তির গাল ভর্তি দাড়ি গোফ দেখে দাড়ির বর্গের সমানুপাতিকে নাম্বার কমিয়ে তার খাতায় একটি ক্যারি তুলে দেয়। একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চাই আপনাদের সাথে। আমার পরিচিত এক বড় ভাই, সে তার ফ্যাকাল্টির কোনো এক ম্যাডামকে থেকে ক্রাশ খেয়ে তাকে প্রপোজ করেছিল, কিন্তু সে জানতো না সে ম্যাডাম। তার ফলে তার জীবন থেকে চলে গেল সোনালী দিনগুলো। কেননা সে 4th ইয়ারে পড়ার ফলে লেভেল অনেক এরিয়া এখনো তুলতে পারেনি। কিন্তু দেখে দেখা যাচ্ছে আমাদের বান্ধবীগুলা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের স্ত্রী হয়ে যাচ্ছে। তবে কি তারা জীবনের মধু নিচ্ছে না? মধুকে আমরা নিচ্ছি। কিন্তু ভাই বাবাটা কিন্তু ঠিকই আমাদের বলতে হয় প্রফেসর ডক্টর আ.ফ.ম. রসুলউদ্দিন মৃধা চৌধুরী স্যারের নামটি। কোথায় আমার জীবনের মধু মাননীয় মডারেটর? আমি কৃষ্ণ, জীবনের রসের জন্য চাই রাধা। সেই রাধাকে আনার জন্য বাজাতে হবে আমাকে বাঁশি। সেই বাঁশি আনার জন্য কিন্তু আমাকে অর্থের প্রয়োজন। সেই অর্থের টাকা যখন আমি আমার বাবার কাছে চাই 6 মাস শোধ করতে হয়। ভার্সিটি লাইফে 3টি বছর চলে গেল, কিন্তু এখনো সে বাঁশি কিনতে পারিনি। যখন আমি 4th ইয়ারে এসে সেই বাঁশিটি কিনতে পারি, ততদিনে দেখি আমার কাছে পাখিটি অন্য কারো কাছে গিয়ে বন্দী হয়েছে। তাই যখন বসে দেখি সে অন্য কারো ধরে পালসারে করে যাচ্ছে, তখন আমার বলতে হয় তুমি আমার পোষা পাখি কাজল বড় না।
কাঁদিয়ে চলে যাচ্ছে শিক্ষকদের বাড়ি কিংবা অন্য কোনো বিশেষ ক্যাডারের ভাইয়ে। তবে কিভাবে আমাদের জীবনের মধ্যে জানতে চাই? আমার ইচ্ছা হয় প্রিয়সীর কাঁধে মাথা রেখে রাতের আকাশে তারা দেখতে কিংবা জাম প্লাজমে ঘুরতে, কিন্তু যখন জাম প্লাজমের সামনে গিয়ে দাঁড়াই আমার সাথে এমন আচরণ করা হয় মনে হয় যেন আমি হোয়াইট হাউসে ঢোকার অনুমতি চাইতে এসেছি। আমার বোটানিক্যাল গার্ডেনের তালা ঝুলিয়ে দেওয়া হয় 5টায়। কোথায় থেকে আমরা মধু আহরণ করতে? বুড়ো বয়সে ভিন্ন সেটা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের ধরেছে। তাই যখন তারা ভাগি রাতে রান্না করা খাবার খায় কিংবা হাতে হাতে হিন্দি সিরিয়াল দেখে কখনো তাদের মনে হয় না যে ছাত্র জীবন আসলে মধুময়। বরং আজকের এই অডিটোরিয়ামে ম্যাডামকে যখন ঘুমিয়ে রেখে আজকের এই সুন্দরী আপিকে দেখে কিংবা ক্লাসে সেই ছাত্রীকে যখন পাত্রী বানানোর ইচ্ছা তার মনে ঘুরঘুর করতে থাকে তখনই মনে আসলে ছাত্র জীবন মধুর জীবন। একবার দেশের ছাত্রীর সামনে বসে দেখুন না, যখন আপনার শরীর থেকে বিদেশি পারফিউম ফ্রকের গন্ধ না বেরোয় আপনার ঘামের গন্ধ বেরোবে কিংবা আমাদের ডেইরি ফার্ম থেকে কাজ করার সকলে গোবরের গন্ধ বেরোবে, তখন সেই বান্ধবী আপনার দিকে না তাকিয়ে থাকবে লেসনে আসে টিচার দিকে কিংবা যদি আপনার সাথে বিশেষ করে কোনো এক ভাইয়ের সাথে তার বিয়ের প্রেম কবিতা ঝুলে দিবে সেদিন বুঝবেন তারপরে যদি আপনারা বারবার বলে যান আমাদের জীবন আসলে মধুময়, তবে আসুন একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন। পারবেন চ্যালেঞ্জটা নিতে? পারবেন? আপনাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান আসতে গরমে সময় শেষ। শক্তি কোথায়? তুমি লম্বা ডালি খাও আর পাতলা ডালি খাও, ডিএনএ টেস্ট করে দেখেছে কেউ যে ডালের মধ্যে প্রচুর ভিটামিন আছে এবং তোমার যথেষ্ট এনার্জির সোর্স হিসাবে এটা কাজ করে বলে বোটানিক্যাল গার্ডেনে, তারপরে আমবাগানে, হর্টিকালচার গার্ডেনে, ব্রহ্মপুত্র নদের তীরে কখনো কখনো নট ফ্রেন্ড, বোট ফ্রেন্ড এগুলো করে কোনো এনার্জির ঘাটতি হয় না। কিন্তু আমাদের পক্ষীয় দলের তৃতীয় বক্তা মাননীয় মডারেটর, আপনি হয়তো বা খেয়াল করেছেন বিতর্কের মাঝপথে আমার প্রথম বক্তার চেয়ারটি খালি হয়ে গেছে। আমার প্রতিপক্ষের বক্তারা বলে গিয়েছেন শিক্ষকরা পারিবারিক জীবন অনেক উপভোগ করেন। হ্যাঁ, উনি এখন পারিবারিক জীবন ওনার সন্তানের সাথে উপভোগ করছেন। কামনা করছিল, যার কারণে পিতাকে তার পিতার দায়িত্ব পালন করার জন্য বিতর্কের মঞ্চ ছেড়ে সন্তানকে নিয়ে এই অডিটোরিয়ামের বাইরে এখন হাঁটাহাঁটি করতে হচ্ছে। ভাইবা বোর্ডের শিক্ষকদের অনেক কঠিন আচরণের কথা আমার প্রতিপক্ষের বন্ধুরা বলেছেন। এখানে উপস্থিত আমাদের সম্মানিত বুলবুল স্যারের অনুকরণ করে আমি বলতে চাই, স্যার আমাদের পোল্ট্রি ফিডস অ্যান্ড ফিডিং পড়াতেন। আমরা সবাই জানি ক্যালসিয়ামের অভাবে মুরগির একটি রোগ হয় অস্টিওপোরোসিস। ভাইবাতে এক্সটার্নাল যখন জিজ্ঞাসা করলো ছাত্র বলতে পারছে না, স্যার তখন তার নিজস্ব স্টাইলে বলছে, তুমি রিল্যাক্স, তুমি তোমার মতো করে বলো, অস্টিওপোরোসিস হয় এইটাই বলতে হবে, নট নেসেসারি। মাননীয় মডারেটর, আমাদের আজকের বিতর্কের বিষয় ঠিক করা হয়েছে ছাত্র জীবনী মধুরতম সময়। পক্ষে বলছি, প্রতিপক্ষের বক্তব্য শুনে আমার একটু কথা মনে পড়ছে, সবকিছু আসলে বর্ণনা শুনে স্বাদ আস্বাদন করা যায় না। আমরা যদি লবণ এবং চিনির মধ্যে বর্ণনা শুনি তাহলে দুটো আমার কাছে একই জিনিস মনে হবে, কিন্তু দুটো যখন পানিতে গুলে আমি এটি স্বাদ দেবো তখনই কেবলমাত্র আমি বুঝতে পারবো লবণ এবং চিনির মধ্যে তফাৎটা কোথায়। আমরা কর্মজীবনে প্রবেশ করেছি, কর্মজীবনে প্রবেশ করার আগে আমরা ছাত্র জীবনে ছিলাম, সুতরাং দুটো জীবনের স্বাদই আমাদের জিহ্বায় আছে, যার কারণে আমরাই একমাত্র বুঝতে পারি কোন জীবনটাই মধুরতম। এবং সেই প্রেক্ষাপটে আজকে ছাত্র জীবনী মধুরতম সময়ের পক্ষে বলছি। ছাত্রদের কিছু বৈশিষ্ট্য আছে, অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যাদের সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ক্লাসরুমে এবং দুপুরে ঘুম ঘুম ভাব ধরে এবং রাতে ঘুমিয়ে আসে না, তারা হলো ছাত্র। জনৈক মনীষী ছাত্রদের সংজ্ঞায়িত দিয়ে বলেছেন, যাদের ব্রেন 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা কাজ করে কিন্তু পরীক্ষার হলে কাজ করা বন্ধ করে দেয়, তারাই ছাত্রদের যা কিছু ইচ্ছা করবার, যা কিছু ইচ্ছা পরীক্ষার খাতায় লিখবার স্বাধীনতা আছে। যেমন একটি উদাহরণ দেই, প্রশ্ন ছিল নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছেন, ছাত্র উত্তর করেছে জীবনের শেষ যুদ্ধে। প্রশ্ন ছিল ভারতের স্বাধীনতা চুক্তি কোথায় সই হয়েছিল, ছাত্র লিখেছে চুক্তিপত্রের একদম শেষে নিচের দিকে দাঁড়ানো। ছাত্রকে প্রশ্ন
করা হয়েছে বিবাহ বিচ্ছেদ কি কারণে করতে পারে? ছাত্র উত্তর দিয়েছে বিবাহের কারণে বিবাহ বিচ্ছেদ করতে পারে। ছাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল এক্সপ্লেইন ডাইজেস্টিভ সিস্টেম, ছাত্র বলেছে ইটস এ প্রসেস, স্টার্টস উইথ রাইট হ্যান্ড এন্ড এন্ডস উইথ লেফট। অন্য আরেক ক্লাসরুমে শিক্ষক ছাত্রকে বলেছে বাবা বলো তো হর্স অর্থ কি? ছাত্র তার আঞ্চলিক টানে বলেছে ঘোড়া। শিক্ষক বলল ঘোড়া, আচ্ছা বলো তো টার্ন অর্থ কি? ছাত্র আবার আঞ্চলিক টানে বলল ঘোড়া। শিক্ষক কিছুটা রেগে বলল তাহলে বলো পাউডার মানে কি? ছাত্র আবার বলল ঘোড়া। শিক্ষক বলল তাহলে সবই কি ঘোড়া? ছাত্র বলল না স্যার, একটা লাফাইনা ঘোড়া, একটা গুনাইনা ঘোড়া আর একটা শেষেরটা ঘোড়া। এক ছাত্র লিখেছে হুমায়ুন যুদ্ধ ভাঙিয়া পড়িতেন না, তিনি পিতা ও গুরু বাবরের কথা স্মরণ করিতেন। আর একজন দেখে লিখেছে হুমায়ুন যুদ্ধে হারিয়া জাঙ্গিয়া পড়িতেন না, তিনি পিতা ও গুরু বাবরের কথা স্মরণ করিতেন। এই সমস্ত খাতা দেখার পরেও শিক্ষকরা ছাত্রদের সমস্ত সীমাবদ্ধতা নিজেদের মাঝে নিয়ে যখন ছাত্রদেরকে নাম্বার দেয় এবং সেটিকে যখন জাস্টিফাই করে, আমি আমার বুলবুল স্যারের মতো করে বলতে চাই, ছাত্র পরীক্ষার খাতায় লিখেছে ভিআইটি ভিটামিন এ লিখতে চাইছে আর কি, লিখতে পারে না, ভুলে গেছে, কি করবে সে? আমি বুঝে নিচ্ছি যে সে ভিটামিন এ লিখতে চাইছে এবং এর অভাবে তার চোখ নষ্ট হয়ে যেতে পারে, নাম্বার দিয়ে দিয়েছি। মাননীয় মডারেটর, অনেক কিছু ছাত্র জীবনের এখন মিস করি। ভিসি স্যারের বাসার কাছে আমের স্বাদ এখনো ভুলি নাই এখনো। যখন ভিসি স্যারের বাসার সামনে দিয়ে কেয়ার মার্কেটে যেতাম তখন পোশাকের দিকে অতিরিক্ত সচেতনতা এবং নিজের অজান্তেই ডানে বামে চোখটা খেলা করে যেত। এখনো সেই জীবন আমরা মিস করি। শেষ করবে এইভাবে বলে ছাত্রদের একটি মনস্তত্ত্ব ব্যাখ্যা করে, ছাত্ররা, শিক্ষক বলছে ছাত্ররা আজ প্রতিজ্ঞা করো জীবনে কখনো সিগারেট মদ খাবে না। ছাত্ররা বলছে স্যার প্রতিজ্ঞা করলাম জীবনে কোনোদিন সিগারেট মদ খাবো না। ছাত্ররা, শিক্ষক বলছে প্রতিজ্ঞা করো জীবনে মেয়েদের দিকে তাকাবো না, জ্বালাতন করবো না। ছাত্ররা বললো স্যার প্রতিজ্ঞা করলাম মেয়েদের দিকে তাকাবো না, জ্বালাতন করবো না। শিক্ষক বলছে প্রতিজ্ঞা করো এই জীবন দেশের জন্য শহীদ করে দিবা। ছাত্ররা বলছে স্যার এই জীবন রাইখে আর কি হবে, শহীদ করে দিলাম স্যার। তোমরাও কম যাও না বাবা, তোমাদের স্বাধীনতাও একেবারে কম না। স্যার কি করেন ওগুলো কিন্তু সব খবর জানি। সেই কোন প্রাগৈতিহাসিক কালের একটা নোট দিয়েছিলেন, সেটি কিন্তু ঘুরে ঘুরে বংশানুক্রমিক কেয়ার মার্কেটে পাই, তবে অরিজিনাল নাকি ফেক সেটা আমাদের পরে আপনারাও কম জানেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকের এই বিতর্কের মঞ্চে একজন ছাত্রী হিসেবে আমার দুঃখ, বেদনা এবং তিক্ত অভিজ্ঞতা বলবার কিছু সুযোগ প্রদানের জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয়ে নির্ধারিত হয়েছে ছাত্র জীবনই নাকি জীবনের মধুরতম সময়। এরকম উদ্ভট এবং অযৌক্তিক কথা আমার জীবনে আর আমি শুনি। ছিল যৌবনের, তারুণ্যের, প্রেমের আর ভালোবাসার ছাত্রদের দোহাই দিয়ে সেই জীবনটিকে কতটা তিক্তময় করে তুলছেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষকরা। আজ আমি সেই কথাই বলে যাবো মাননীয় সেই কথা প্রমাণ করতে যাই মাননীয় সভাপতি, আমার ক্লাস 1-2-তে ফিরে যেতে হবে না। আমি এই বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা দিয়ে সেটা প্রমাণ করে যেতে পারি। মাননীয় সভাপতি, শুনেছিলাম বিশ্ববিদ্যালয়ের জীবন নাকি মুক্ত পাখির মতো জীবন, অথচ মাননীয় সভাপতি বুক ভরা স্বপ্ন নিয়ে এই প্রকৃতিগত বাকৃতিতে পা রেখে দেখলাম ক্লাস, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট এবং প্র্যাকটিক্যাল লেখার প্রেসারে আমি যন্ত্র হয়ে গিয়েছি, আমি রোবট হয়ে গিয়েছি। কোথায় সেই রোবটের হিমেল হাওয়া আর কোথায় সেই সবুজের মাঝে হারিয়ে যাওয়া। মাননীয় মডারেটর, এই জন্য আমি বলি চলেছি ব্যথার মন নিয়ে, ফিরবো না অনেক দিনে। কিন্তু মাননীয় সভাপতি, ভাগে কি নির্মম পরিহাস, বারবার এই রোবটের মতো জীবনেই আমাকে ফিরে আসতে হচ্ছে। মাননীয় সভাপতি, আমরা রাতের সৌন্দর্য পর্যন্ত উপভোগ করতে পারি না। 7টা বাজতে না বাজতেই প্রক্টর স্যার আমাদের ঘাট ধাক্কা দিয়ে হলে ঢুকিয়ে দেয়। মাননীয় সভাপতি, একটি গান গাইতে চাই। মধু হই হই হে আরে ব্যর্থ প্রেমিকের, যে কিনা বিশ্ববিদ্যালয়ে 4
14ই ফেব্রুয়ারি ছিল বিশ্ব ভালোবাসা দিবস। আমার প্রাণের মানুষটি অনেক দূর থেকে বিশ্ববিদ্যালয়ে এসেছিল, অথচ মাননীয় সভাপতি আমার সুপারভাইজার স্যার সেই দিন আমাকে টাটা কালেকশনের জন্য পাঠালেন। এই কেমন বিচার মাননীয় সভাপতি? অঞ্জলি দত্তের একটা বিখ্যাত গান আছে, সেটা নিশ্চয়ই জানেন আমাদের বিজ্ঞ প্রতিপক্ষরা। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। এদের কি বোঝানো হয় মাননীয় মডারেটর? এদিকে বোঝানো হয় আমাদের জীবনের টাকা পয়সার বস্তুগত দিক কতটা গুরুত্বপূর্ণ। আমাদের ছাত্রদেরকে একটু সামান্য পরিমাণ টাকা দিয়ে সারাটি মাস চলতে হয়, সেটা দিয়ে পুরো না হয় স্বপ্ন পূরণ, আমাদের জব্বারের মোড়া শেষ পরে পচা খাবার দিয়ে সন্তুষ্ট থাকতে হয়। মাননীয় সভাপতি, এই ছিল আমাদের জীবনের কথা। এখন যদি ভাইবা বোর্ড আর এক্সামের কথা বলি, সেই বিভীষিকাময় রাতে কি আপনারা আবার ফিরে যেতে পারবেন? সামান্য একটা প্রশ্ন করে তো নাকি তেল দিয়ে ঘুমান সারা রাত। আর ভাইবা বোর্ডে আমরা যখন একটা প্রশ্নের উত্তর না পারি, আপনারা হা হা করে হাসতে থাকেন, মনে হয় আমরা খাঁচার মধ্যে বানর। মাননীয় সভাপতি, পরিশেষে আমি বলতে চাই, এত ব্যথা, এত দুঃখ, এত যন্ত্রণা নিয়ে কখনো ছাত্র জীবন মধুরতম সময় হতে পারে না। আমি আজ ক্লান্ত, শান্ত, দ্বিধায় ভ্রান্ত, হয়তো এখন ব্যথায় শান্ত। ছাত্র জীবন কখনোই মধুরতম সময় হতে পারে না মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, সবাইকে। ছাত্রটা শিক্ষক, সময় রাখো, ছাত্র ধন্যবাদ। प्यार किया तो डरना क्यों? আমাদের সামনে দিয়ে রঙ্গ করে হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, ফাইটটা যায় মাননীয় মডারেটর। কারণ সেই দিনটি, সেই ছাত্র জীবনটি একদিন আমাদের ছিল। কবির ভাষায় বলতে হয়, নদীর এপার হতে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সুখ আছে আমার বিশ্বাস। নদীর এপার আমরা দেখেছি, জীবন যুদ্ধ করে নদীর ওপারে গিয়েছি, কিন্তু আজ আমাদের অভিমত হচ্ছে ছাত্র জীবনটি জীবনের সবচেয়ে মধুরতম সময়। পক্ষে বলছি মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর বিপক্ষ দলের প্রথম বক্তা বলেছেন যে প্রেম ও বিয়ের স্বাধীনতা আছে কর্মজীবনে। সত্যি কি চাই ছাত্র জীবনে প্রেম উড়ে যাওয়া মেঘমালা? আমি যখন ক্লাসে আমার মন খারাপ হতো, আমি তখন তাকিয়ে থাকতাম সোনালির দিকে। যখন সোনালি ব্যস্ত হয়ে পড়তো, আমি তাকিয়ে থাকতাম রূপালির দিকে, গোলাপি, আসমান কিংবা কমলার দিকে। আমার কখনোই আমার মডেলের অভাব হতো না মাননীয় মডারেটর। কিন্তু এখন যখন আমি বাসায় ফিরি, আমার মডেল যতই পুরনো হয়ে যায়, যতই বয়স্ক হয়ে যায়, আমি তো আর মডেল চেঞ্জ করতে পারি না মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, ছাত্র জীবনের সেই আনন্দ, ইজ দ্য টাইম টু ডিস্কো, কোন মিলে কালো ডিস্কো, এই যে আনন্দ, এই আনন্দ তো আর এখন আমাদের জীবনে নেই। মাননীয় মডারেটর বিপক্ষ দলের প্রথম বক্তা বলেছেন যে তিনি মনের আনন্দে তার প্রেয়সীকে নিয়ে, তার প্রেমিককে নিয়ে নদীর পাড়ে ঘুরে বেড়ান। মাননীয় মডারেটর, আপনি বলুন, নদীর পাড়ে কয়জন শিক্ষক বগল দাবা করে তার ওয়াইফকে নিয়ে বেড়ান? আমাদের সেই সময়টুকু নেই মাননীয় মডারেটর। এই কারণেই এই জোড়া তালকার সাক্ষী সেই প্রেম বারান্দা, যেখানে মনের কত না বলা কথা বলা হয়েছে মাননীয় মডারেটর, এবং সবগুলো কথাই কিন্তু শিক্ষার্থীরা বলেছেন, ছাত্র জীবনেই বলেছেন। আমরা যারা কর্মজীবনে গিয়েছি, আমরা যারা কর্মজীবনের কথা বলছি, তাদের কিন্তু সেই সুযোগ হয়ে ওঠে না মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, প্রেম বারান্দা সে তো ছাত্রের দখলে নয়, সেটি ছাত্রদেরই দখলে মাননীয় মডারেটর। কাজে মধু কোথায়? মধু সব ছাত্র জীবনে, শিক্ষা জীবনে কোনো মধু নেই মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর বিপক্ষ দলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বক্তা বারবার বলেছেন যে লেকচারাররা নাকি ছাত্রীদের ভাগিয়ে তারা তাদের বিয়ের ভাবে বৈবাহিক সূত্রে আবদ্ধ হচ্ছে। মাননীয় মডারেটর, তারা শুধু মধুটি দেখছেন, কিন্তু একটি মধু কালেক্ট করার জন্য মৌমাছির যে কষ্ট করতে হয়, সেই মৌমাছিটা, সেই বিষয়গুলো তারা দেখেননি, এবং সেটি দেখেননি বলেই সেই লেকচারার কিন্তু ছাত্র জীবন থেকে, তিনি যখন ছাত্র ছিলেন তখন থেকে কিন্তু লেডিস হলের গেটে 12টা 1 মিনিটে তার জন্মদিনে কেক নিয়ে যাওয়া, ফুল নিয়ে যাওয়া, সেই কষ্টের বিনিময়ে কিন্তু সেই পাখিটিকে তিনি অর্জন করেছেন। আর পাখিটিকে অর্জন করার জন্য তিনি সময়টিকে বেছে নিয়েছিলেন ছাত্র জীবনে। আর বাংলাদেশে যেহেতু বিয়ে করতে হয় কর্মজীবনে, তাই সেই সফলতাটি তিনি কর্মজীবনে করেছেন মাননীয় মডারেটর। কই মাননীয় মডারেটর, আমি যখন এখন কর্মজীবনে দাঁড়াই, আমার তো খুব ইচ্ছে করে 12টা 1 মিনিটে নিজের বউর সাথে জন্মদিন উদযাপন করতে, হয়ে তো উঠে না। আমাকে বলে, তুই আজকে 10টা দিকে করে ফেলো, নইলে কালকে সকালবেলা করে। এই হলো মাননীয় মডারেটর আমাদের বর্তমান অবস্থা। কবির কথা বলি, ভালোবাসার জন্য আমি হাটের মুঠোয় নিয়েছি, দুরন্ত সারের চোখে দিয়েছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি করুণা। বরুণার কথা রাখাতে আমার কোনো সমস্যা নেই মাননীয় মডারেটর, কারণ বরুণার ব্যর্থ
করে দিয়ে আমি 2 দিন পরে নিতার প্রেমে পড়েছিলাম এবং তা হয়েছিল শিক্ষা জীবনে। আমি যখন ছাত্র জীবন, আমি এই কর্মজীবনে যখন একই কাজ করি, আমাকে বলা হবে চুল কয়টা আছে কিংবা বুড়া বয়সে বিমরতি ধরছে মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা বলেছেন যে তারা স্বাধীনতাতে সাম্পানে যাওয়ার সময় পান না, কিংবা তৃতীয় বক্তা আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন ওগো শুনছো শুনে আমার দিন শুরু হয় মাননীয় মডারেটর। ওই মাননীয় মডারেটর সকাল 8টা ক্লাসে যে সমস্ত স্যাররা ক্লাসে আসেন আমাদের শিক্ষার্থীরা হয়তো দেখা হয়ে ওঠে না, সব স্যাররাই রাস্তা করেন কেয়ার মার্কেটে, কারণ তাদের বউরা তখন বাচ্চা কাচ্চা সামলানো নিয়ে ব্যস্ত থাকে মাননীয় মডারেটর। এত সব উদাহরণের পর কিভাবে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ বলেন যে মধু নাকি সব আমাদের দখলে? মধু কিন্তু সব ছাত্র জীবনে মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর প্রথম বক্তা বলেছেন ছাত্র জীবনে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর মার্কেটে কেয়ার মার্কেটের সব শশাগুলো, কেয়ার মার্কেটের দুধের সরগুলো কিন্তু সব লেডিস করে দেয় মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর বলা হয় আমি সুস্বাদু খাদ্যগুলো খেয়ে খেয়ে আমি পেটটি বাড়িয়ে ফেলেছি, বুড়ো হয়ে গেছে। এটাই তো ছাত্র জীবনের কথা। আমি কিন্তু মোটা হয়ে গেছি, আমার ডায়াবেটিস হয়ে গেছে। আমার আনন্দ খাওয়া কম হলেও ছাত্র জীবনে সুখের ছিল। পরিশেষে বলি আমার এই আনন্দ গান তোমার আনন্দ দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। ছাত্র জীবনী জীবনের মধুরতম সময়। কিভাবে জ্বালাইয়া আগুন কপালে আছে পোড়া আগুন। বিপক্ষ দলের অসংখ্য ধন্যবাদ মাননীয় মডারেটর বিতর্কের মঞ্চে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। শুরু করছি যুক্তিখণ্ড দিয়ে। মাননীয় মডারেটর দেখুন, আমার প্রতিপক্ষের সর্বশেষ যিনি বক্তব্য রেখেছেন, চতুর্থ বক্তব্য বলে গেছেন যে কেয়ার মার্কেট শশা আর দুধসার যায় লেডিস হলে, কিন্তু এই খবর কিন্তু বলে যাননি যে কেয়ার মার্কেট কেন সারা বিশ্বের নামি দামি কসমেটিক্স গুলো সব তাদের কোয়ার্টারেই যায়। এই কথাটা কিন্তু একবার বলে যাননি। আর বলে গেলেন নদীর দুই পার দেখার অভিজ্ঞতা আছে এবং নদীর ওই পার সবসময় বেশি সবুজ লাগে। হ্যাঁ, কারণ এখন নদীর ওই পারে এই পার তো বেশি সবুজ লাগবে, এটাই স্বাভাবিক। মাননীয় মডারেটর আরো বলে গেলেন যে নদীর পাড়ে স্যারদের যাওয়ার সময় হয় না, স্যারদের যাওয়ার প্রয়োজনও হয় না, কারণ তাদের তো টিচার্স কোয়ার্টারে আছে, নদীর পাড়ে কেন আসবে? মাননীয় মডারেটর আরেকটা কথা বলে যেতে চাই, আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তায় এসে বিভিন্ন ছড়ার কথা বলে গেছেন যেগুলো পরীক্ষার খাতা থাকে। আসলে বিষয়টা হচ্ছে এরকম, এক ছাত্র পরীক্ষার খাতায় লিখেছিল হরে কৃষ্ণ হরে রাম, পড়ালেখা কি আমার কাম। জবাবে শিক্ষক লিখে দিয়েছিল হরে কৃষ্ণ হরে হরে, পড়ালেখা কি গাছে ধরে, এবং খাতা কেটে যে নাম্বার 0 দিয়ে দিয়েছিল সেই খবর কিন্তু বলে যাননি। আমি লিখলেও আমার স্বাধীনতা নেই। আরো বলে গেছেন সেখানে নাম্বার দিয়েছেন, আজকে যদি সেখানে সত্যিকার অর্থে নাম্বার দেওয়া থাকতো তাহলে ক্যারিগুলো কারা খাচ্ছে। আরো কিছু লক্ষ্য করুন, ছাত্র জীবনের মধুরতম সময় দেখার পরে আমার হায়দার হোসেনের সেই বিখ্যাত গানটির কথা মনে পড়ে গেল। কি বলার কথা কি বলছি, কি শোনার কথা কি দেখছি, কি দেখার কথা কি দেখছি। হ্যাঁ, ছাত্র জীবনের নাকি মধুরতম সময়। মানে সম্বন্ধে আমি কয়েকটা জিনিসের উপর বক্তব্য দিয়ে প্রমাণ করতে চাচ্ছি ছাত্র জীবন আসলে মধুময় প্যারা নয়। শুরু করা যাক সকালবেলা দিয়ে। সকালবেলা আমাদের অ্যালার্মের কর্কশ কণ্ঠে ঘুম ভেঙে যায়, শুরু হয় A4 পেজ নিয়ে অ্যাসাইনমেন্ট যে বাকি ছিল সেটা লেখা। দৌড়ে দৌড়ে যাই ক্লাসে, হাতে থাকে দাঁতের ব্রাশ, দাঁত ব্রাশ করতে করতে দেখি ফ্যাকাল্টিতে 5 মিনিট দেরি হলেই সব ঘন্টা অ্যাটেন্ডেন্স শেষ। সেখানে 5 মিনিটের জায়গায় শিক্ষক যদি 50 মিনিট দেরি করে আসেন তাতে তার কিচ্ছু আসে না। ক্লাস নেন, অর্থাৎ ক্লাস তো তাদের করতে হয়। হ্যাঁ, ওটা ক্লাস না স্লাইড শোটা খুব ভালো করে আমরা জানি। একের পর একটা স্লাইড আছে, ব্লা 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 ব্লা। মানে এগুলো শুধু ক্লাসের কথা। ক্লাস শেষ হয়, ক্লান্ত শরীর নিয়ে যায় হলে, আর কোনো শান্তি নেই জীবনে, কেন কিচ্ছু নেই। অ্যাসাইনমেন্ট লেখা ছিল, শুরু হয় অ্যাসাইনমেন্ট লেখা, গাড়ি চলছে তো চলছে, চলছে তো চলছে। গভীর রাতে যখন অন্যান্য 10টা মানুষ বা অন্যান্য 10টা প্রফেশনের মানুষ যখন প্রিয়াঙ্কা, কারিনা, দীপিকাকে নিয়ে স্বপ্নের মধ্যে 1-to-1 খেলে, তখন আমরা স্বপ্নের মধ্যে কেয়ার মার্কেটে যাই কিংবা জব করে যাই A4 পেজ নিতে অ্যাসাইনমেন্ট করার জন্য। মানে এই হচ্ছে আমাদের সুখের নমুনা, এই হচ্ছে আমাদের মধুর নমুনা। মধু যেন চুয়ে চুয়ে পড়ছে। এরপর আসে যে ভাইবার কথা বলে গেলেন। ভাইবা কথা বলছি, আপনি এখানে একজন ছাত্রছাত্রীকে খুঁজে পাবেন না যিনি ভাইবাটি ফেস করেছেন অথচ বাস খাননি। এই হচ্ছে ভাইবার শব্দটা। ভাইবার ধরুন, ভাইবা দিতে গেলে স্যারদের হাস্যরসগুলো আমাদের কানে করুন ভায়োলিন বাজিয়ে যেন মনে পড়ে দেয় আমি ফাইসা গেছি মাইন্ড কার্টি পাই। এটাই হচ্ছে ভাইবার শব্দটা। মডারেটর আসছে আমার শেষ বিষয়। আচ্ছা বলুন তো, ছাত্র জীবনের সবচেয়ে বড় শত্রু কি? পরীক্ষা।
এই হচ্ছে পরীক্ষা। মাননীয় ছোটবেলায় পড়েছিলাম ছাত্র জীবন সুখের হয় পরীক্ষা না থাকলে, অর্থাৎ ছাত্র জীবন মাইনাস সুখ ইকুয়াল টু পরীক্ষা। এখন এমন কোনো ছাত্র নেই যাকে পরীক্ষা দিতে হয় না, অর্থাৎ যার জীবনে পরীক্ষা আছে তার জীবনে কোনো সুখ নেই, যার জীবনে কোনো সুখ নেই তার জীবনে মধুর ঋণ তো দূরে থাক, করলার চোচাটুকু খুঁজে পাওয়া যায় না। অতএব গাণিতিক ভাবে প্রমাণিত হলো যে ছাত্র জীবনে আসলে কোনো সুখ নেই, ছাত্র জীবনে কোনো মধু নেই, যা আছে সব ওই পারেই আছে। মডারেটর, যদি এরপরেও আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল এসে প্রমাণ করতে চান যে ছাত্র জীবনের মধুরতম সময়, তাহলে আমার শুধু একটি কথাই বলা থাকবে, হায় রে কপাল মন্দ, চোখ থাকে দেওয়া অন্ধ। ছাত্র জীবন যদি হয় মধুময়, তেলাপোকা কেন তবে পাখি নয়? অ্যাসাইনমেন্ট করতে লাইব্রেরিতে যাওয়া হয়, কিন্তু কোনোদিন জানিনি যে অ্যাসাইনমেন্ট করতে কেয়ার মার্কেট। মনে হয় বোঝানোর চেষ্টা করা হয়েছে কেয়ার মার্কেটের নোট সংগ্রহ করতে যেতে। আমাদের আমার বিপক্ষে 3 জন বক্তা বলে গেছেন, দেখেছেন তো কত চাঞ্চল্য, কত রস, কত প্রাণবন্ত এদের জীবন। বুঝতেই পারছেন তাহলে এই ছাত্রদের জীবনের সংজ্ঞা যদি এরকম হয়, কত মধুরময় এই জীবন। আজকের এই উপস্থিতি সঙ্গত কারণে আমি আজকের এই টপিকটার পক্ষে আমি অবস্থান নিচ্ছি। প্রথমেই আমি আজকের যে বক্তব্যের যে বিষয়টি তাকে একটু সংজ্ঞায়িত করতে চাই। প্রথমেই আসে জীবন, হোয়াট ইজ লাইফ? ফিলোসফির ভাষায় বলা হয় লাইফ ইজ দ্য স্টেট অফ বিইং অ্যালাইভ, কনসাস এক্সিস্টেন্স। সাহিত্যের ভাষায় যদি বলা হয় জীবন হচ্ছে কিছু অদৃশ্য স্পন্দনের দৃশ্যমান বিকাশ। আর ছাত্র জীবন, পড়তে পড়তে যে জীবন শুরু হয়, পড়ার মধ্যে যে জীবন শেষ হয়। কিন্তু ছাত্র জীবন হচ্ছে এমন এক মধুময় জীবন যেখানে ছোট ছোট মধুর কর্মের মাধ্যমে গতিময় এবং প্রেমময় প্রবাহের শুরু হয়। গতকালকে কেয়ার মার্কেটের সন্ধ্যার সময় কিছু ছাত্র আনন্দের সাথে গ্যাংনাম স্টাইলে নাচছিল। সেখানে তারুণ্যের ছন্দ যদি না থাকলেও প্রায় 10,000 মনের জন্য 10,000 কিলো ক্যালোরি টনিক ছিল। এরকম ঝুমঝুম বৃষ্টিতে যদি আমি আমার 2 মেয়েকে নিয়ে পুকুর পাড়ের ঘাটে যদি কর্নার ধিনতানা নাচের সাথে নাচি, তাহলে তো কমিউনিটি প্রক্টর স্যারকে খবর দিবেন, প্রক্টর স্যার একটা অ্যাম্বুলেন্স পাঠাবেন এবং হয়তো আমাকে মেন্টাল ওয়ার্ডে ভর্তি করার জন্য পরামর্শ দেবেন। এই হচ্ছে আমাদের কর্মময় জীবন। এবং ওপাশে যে অডিয়েন্সে যারা হাসছেন, দেখেন মডারেটর আমাদের ছাত্র, কি চাঞ্চল্যময় জীবন এদের। আজকে আমি একটা চঞ্চলহীন, একটা প্রাণহীন জীবন নিয়ে এরকম গতিময় ছন্দময় জীবনের কথা বলতে এসেছি। 1995 সালে 27 নভেম্বর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথম পা ফেলি। রাজাক ভাইয়ের দোকানে অনেক চা খেয়েছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে চায়ের কাপে নিয়ে সমস্ত বিশ্ব ঘুরে এসেছি। কিন্তু এখন লুকিয়ে লুকিয়ে চা খেতে হয়, ফার্মেসিতে বসে বা সাইবার ক্যাফেতে। যদি কখনো সাহস করে রাজাক ভাইয়ের স্টলে যায়, অনেক সিনিয়র কলিগরা জিজ্ঞাসা করে, কি জিয়ানা চা বানাতে পারো না? কিছু কিছু জুনিয়র কলিগরা বলেন, ম্যাডাম বাসায় কি চা বানায় খাওয়ার কেউ নাই? কত মাধুর্যহীন আমাদের এই জীবন। আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সব ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত। কর্তব্য দায়িত্বের কর্মস্থলে বাধা। আমার ছাত্রী বন্ধুর বিপক্ষের ছাত্রী বন্ধুরা বলে গেলেন পড়ার চাপে ওনারা মেকআপ করতে পারেন না, কিন্তু ছাত্র অবস্থায় একটা হাঁচি দিলেই ছেলেদের হল থেকে কামরাঙ্গা, আমরা ককটেল সব কিছু চলে আসে। আর সত্যতা ছাড়া কেউ জিজ্ঞাসাই করে না, জিয়ানা সুস্থ আছো তো? ছুটিতে বাড়িতে গেলে 100 কেজি ওজনের জয়াকে দেখো, মা বলে, আহারে সোনা শুকিয়ে গেছিস, কি খাবি মা? আর আমি যখন বাড়ি যাই আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই বলে, কি খাওয়াবি মা? বুঝতে পারছেন কত ভারযুক্ত জীবন নিয়ে আমরা বয়ে বেড়াচ্ছি। এবং আপনাদের এই আজকের এই বিতর্কের কথা বলতে গিয়ে কত আবেগ প্রবণ হয়ে যাচ্ছি আমরা। আমাদের এক ছাত্র বলে গেলেন যে 5টার সময় বোটানিক্যাল গার্ডেনে তারা যেতে পারেন না। আরে ছাত্র জীবন তো একটা উন্মুক্ত জীবন, খোলা আকাশ, খোলা প্রকৃতি, খোলা রাস্তা। শুধু স্মার্টফোন কেন বা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ড কেন? খোলা আকাশের নিচে আমরা যখন হেঁটে যাই আকাশ চোখেই পড়ে না, এত সংকীর্ণ হয়ে গেছে আমাদের চোখ। জানালা দিয়ে যখন এক চিলতে আকাশ দেখি মনে হয় খুব চেনা চেনা লাগছে, তোমার কই আকাশ কই? এরকম একটা জীবন নিয়ে আজকে আমি বলতে এসেছি যে ছাত্র জীবনই হচ্ছে সবচেয়ে মধুরময় সময়। এত কর্মব্যস্ততার মাঝেও যখন স্বামী সন্তান সবার খোঁজ খবর রাখি, খুব কষ্ট হয়। যখন ছাত্র ছিলাম
ছুটিতে বাড়ি যেতাম তখন মা কত সুন্দর করে রান্না বান্না খাওয়াতেন। আশেপাশের প্রতিবেশী বিয়ে যোগ্য মেয়ে ছাত্রী বাসায় এসেছে, কত বাটি ভর্তি মাংস নিয়ে খাওয়াতেন। আর এখন যদি মার্কেট থেকে মুরগি কিনে দিয়ে রেখে যায় তাহলে সবাই বলেন, ম্যাডাম এত মাংস কেন, কম করে খান, যে অবস্থায় আছেন ম্যাডাম খুবই খারাপ। আমি বলতে চাই যে বিজ্ঞ মডারেটর, আজকে আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে এই কথাই বলে যেতে চাই, আজকে অনেক মানুষ আমাদের চারপাশে, তবু যেন কিছু একটা খালি কেমন অসম্পূর্ণ। কেউ যদি বলে আমার জীবনের কোন সময় বেশি মূল্যবান, আমি বলবো ছাত্র জীবন, কর্মজীবনের সাথে আর অনেক ব্যবধান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষীয় দলের দলনেতা জুয়েল। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় ফুল ফুটুক আর না ফুটুক, এখন বসন্তকাল। জুয়েল না, বসন্তকাল। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকে আমার এই বিতর্কের মহান মঞ্চে কিছু বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, বিগত 20 মিনিট যাবৎ আমাদের সম্মানিত বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুদের বক্তব্য শুনে মনে হচ্ছে যে আমরা সবাই যেন মধুর সাগরে হাবুডুবু খাচ্ছি আর আমরা সবাই মধুওয়ালা। মাননীয় মডারেটর, আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুদের এই যে বক্তব্য, এই বক্তব্যের প্রতিবাদ শুনুন। আগামী 4 মিনিট আমি এটা গলায়। মাননীয় মডারেটর, প্রথমে মাননীয় মডারেটর, বক্তব্যের প্রথমেই আমি একটা ঘটনা দিয়ে শুরু করছি। মাননীয় মডারেটর, দর্শক সারিতে বসে আসেন আমার বন্ধু শিহান, ও জানে একটু মেয়েদের প্রতি বেশি আসক্ত, তাই সে একদিন হঠাৎ করে ওই লেডিস হলের দেওয়াল টপকে একটু দেখতে চেয়েছিল ভিতরে কি আছে, কিন্তু বিধিবাম গার্ড ধরে ফেললো। অনেক কষ্ট প্রক্টর স্যারের হাত থেকে বাঁচানো গেছে। মাননীয় মডারেটর, কিন্তু আমি কিন্তু দেখেছি আমার প্রতিপক্ষের রাশেদ স্যার ঠিকই লেডিস হলের ভেতরে ছিলেন। তবে যাই হোক, রাশেদ স্যার পুরুষ, সেও তো পুরুষ, তাই বলে রাশেদ স্যারের অনুমতি আছে তার অনুমতি নাই। মাননীয় মডারেটর, এই হচ্ছে আমাদের মধুময় জীবনের উদাহরণ। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, একটু ক্যালকুলেশনের দিকে আসি। দেখুন, একটা সহজ হিসাব দেখাচ্ছি। মাননীয় মডারেটর, সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা 200 টাকা করে মাস প্রতি একটা উপবৃত্তি বা স্টাইপেন্ড পায়। মাননীয় মডারেটর, যদি আমি একটু হিসাব করি, প্রত্যেক দিন তার পরিমাণ দাঁড়ায় 6.66 টাকা। মাননীয় মডারেটর, এই সামান্য টাকা সেই কাজে অনেক বেশি থাকলেও এখন যে কত কম একটু পরে বলছি। মাননীয় মডারেটর, আমি একটা হিসাব দেখাচ্ছি। দেখেন, প্রতিপক্ষ দলের যে প্রথম 4 জন বক্তা এখানে বসে আছেন, যারা হচ্ছে সহযোগী প্রফেসর, তাদের প্রত্যেক দিনের ইনকাম হচ্ছে 2024 টাকা। মাননীয় মডারেটর, আর আমাদের সম্মানিত প্রফেসর ম্যাডাম, তার হচ্ছে 2600 টাকা দৈনিক ইনকাম। মাননীয় মডারেটর, এই হচ্ছে আমাদের অবস্থা, যেখানে এক কাপ চায়ের দাম 5 টাকা, বাকি 1.66 টাকা দিয়ে আমি কি করবো বুঝতে পারি না। মাননীয় মডারেটর, হ্যাঁ, হয়তো বলবেন যে আপনারা চাকরি করেন বেশি পান, তাই বলে এই গত 55 বছরে আপনার বেতন যখন 10 গুণ হয়, আমারটা তো 2 থেকে 3 গুণ হতে পারে। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, একটা বিষয় দেখেন, প্রত্যেক ভাইবা বোর্ড নিয়ে অনেক কথা হয়েছে, একটা নতুন জিনিস একটু সংযোগ করতে চাই। মাননীয় মডারেটর, আমি জানি এখানে যারা উপস্থিত আছেন সবার মনের কথাই এইটা। মাননীয় মডারেটর, ভাইবা বোর্ড না হয়ে গেলাম, আপনার বকা ঝকাও খাইলাম, অনেক কিছুই শুনলাম, কিন্তু এই সিঙ্গারাপুরের গন্ধ যে আর ভালো লাগে না। মাননীয় মডারেটর, যখন আমি সকালবেলা পড়ার চাপে নাস্তা করার সুযোগ পর্যন্ত পাই না, তখন আপনার সামনে ভাইবা বোর্ডে বসে ওই সুন্দর ধোঁয়া ওঠা সিঙ্গারাপুরের গন্ধ তো আর ভালো লাগে না। মাননীয় মডারেটর, দেখেন, প্রতিপক্ষ প্রত্যেকটা বক্তা একটা গল্প সুন্দর করে সাজিয়ে গেছেন, একটা তাত্ত্বিক গল্প সুন্দর করে সাজিয়ে গেছেন। মাননীয় মডারেটর, তারা বলতে চেয়েছেন যে ছাত্র জীবনে তারা উপভোগ করতে পারেন না, উপভোগ করে তারা নদীর পাড়, এই বোটানিক্যাল গার্ডেন, প্রেম বারান্দা, সব জায়গায় ঘুরে আসেন। আমার সিদ্ধার্থ বলেছেন। মাননীয় মডারেটর, এটা নাটকের প্রথম দৃশ্য। দ্বিতীয় দৃশ্যটা কি জানেন? এই যে ধরেন আমি একটা গাছ লাগিয়েছিলাম, গাছে আমি সারা জীবন এই 2 বছর ধরে পানি দিয়েছি, সার দিয়েছি, পেস্টিসাইড দিয়েছি, গাছটা এখন যখন ফল ধরার সময়, তখন একজন এসে বললো এই জায়গাটা আমার, গাছটা ফল কিন্তু তুমি খেতে পারবে না। মাননীয় মডারেটর, যখন তারা কর্মজীবনে ঢুকে যায়, খাবার কিন্তু ওখানেই ঘটায়, গাছের ফল তো সব আপনারাই খেয়ে নেবেন, কখন আর আমরা খাবো।
বই নাই শাড়ি আবার আমরা করলে লীলা খেলা, তোমরা করলে কৃষ্ণ লীলা। আমাদের 5 জন করে যে প্রতিযোগী ছিলেন উভয় পক্ষে, তাদের নির্ধারিত বক্তব্য পেশ এখন শেষ হলো এখানে। এর পরের অংশটা হচ্ছে যে প্রতি দলে একজন করে দলনেতা আছেন, তাদের বলা। আমি প্রথমে পক্ষীয় দলের যে দলনেতা, আমাকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর মতো সচরাচর আবার দলনেতাও পরিবর্তন হয়, এখানে এটা হয়েছে। আমাকে মাহমুদুল হাসান, না আশিকুল ইসলাম, মাহমুদুল হাসান, সে নতুন দলনেতা হয়েছে, রিসেন্ট কাউন্সিলর। সে এখন যুক্তি খণ্ডন করবে 1 মিনিট, পরে তাকে একটি সতর্ক সংকেত দেওয়া হবে। ওকে, দলনেতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পুনরায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের দলনেতা মাত্র বলে গেলেন যে জায়গাটা আমার, ফল কিন্তু সব আমি খাবো। মাননীয় মডারেটর, বাস্তবতা হচ্ছে ভিসি স্যারের বাসায় যে গাছটি হয় সেই ফলটাও কিন্তু ছাত্রদের ফলেই যায়, সেই ফল সবসময় ভিসি স্যার নিজেও খেতে পারে না। মাননীয় মডারেটর, আমাদের খাতা দেখার কথা এসেছে। মাননীয় মডারেটর, পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে একটি প্রশ্ন করি নাকি আমরা চেয়ারের উপর পায়ের উপর পা তুলে চুরপুরি সিঙ্গারা খাই। মাননীয় মডারেটর, সেই পরীক্ষার খাতার প্রস্তুতি আমাদের করতে হয়, প্রশ্নের মডারেশন করতে হয়, প্রত্যেকটি ছাত্রের ভাইবা তার পরীক্ষার খাতায় প্রত্যেকটি খাতার নাম্বার যোগ করে 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 পরে আমাদের রেজাল্ট করতে হয়। মাননীয় মডারেটর, আমাদের ছাত্ররা শুধু মধুর উপরে প্রচ্ছদটুকু দেখেছেন যে এখানে খাঁটি মধু পাওয়া যায়, কিন্তু সেই মধু আনতে যে আমাদের কতটা কষ্ট হচ্ছে সেটিকে ওরা একবার অনুধাবন করতে পারেনি। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, বিপক্ষ দলের দলনেতা বলেছেন আমাদের যিনি প্রফেসর তার 2600 টাকা দৈনিক বেতন। মানে ম্যানেটর 80 থেকে 90,000 টাকা তিনি যেটি পান, মাস শেষে কিন্তু বেতনটি পাওয়ার সাথে সাথেই ভাগাভাগি শুরু হয়ে যায়। সেই বেতনের 99% চলে যায় আমাদের স্ত্রীদের কাছে। আমরা কিন্তু তাদের কাছ থেকে আমাদের সন্তানের পড়াশোনার পেছনে খরচ, আর আমাদের ছাত্রদের প্রতি মাসে যে 5,000 টাকা আসে বা 6,000 টাকা আছে তার পুরোটারই রিমোট কন্ট্রোল কিন্তু ছাত্রদের হাতে, তাদের অন্য কারো হাতে নয়। কিন্তু আমাদের আয় পুরোটাই অন্যদের হাতে কন্ট্রোলে। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, সকাল 8টা ক্লাসে আমরা আসতে দেরি করি, সেই কথাটি বারবার বলা হয়েছে। মাননীয় মডারেটর, সকালবেলা আমার বউ যখন নাস্তা বানাতে দেরি করে ফেলে, আর আপনি যখন যখন নাস্তা বানাতে ডাইনিং বয় দেরি করে ফেলে, আপনি তো পায়ের উপর পা তুলে বলেন তোর চাকরি নয়, আপনি নতুন বাবুর্চি আনবেন। আমি তো আর বাবুর্চি বদলাতে পারি না। মাননীয় মডারেটর, ছাত্র অবস্থায় আমাদের লেডিস হলে ঢোকার আকুতির কথা বলেছে ডক্টর রাশিদের গল্প এখানে এসেছে। মাননীয় মডারেটর, যে লেডিস হলটিতে ঢোকার সময় আমার খুব আকুতি ছিল, সেখানে যখন দায়িত্ব হিসেবে হাই স্টুডেন্ট দায়িত্বটি আমি পেয়েছি তখন মনে সবসময় ধুকপুক ধুকপুক করে, ছাত্রীরা কখন আন্দোলন করে আমার তালাটি বন্ধ করে দেয়। মাননীয় মডারেটর, কাজে মধুটি কিন্তু ছাত্র জীবনে কখনই শিক্ষক জীবনে নয়। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, আজকের অনুষ্ঠানের বিতর্কের পর আমরা কিন্তু তার কনসার্ট উপভোগ করতে পারবো না, কারণ আমাদের বাচ্চা কাচ্চা ঝামেলার জন্য আমাদের সবাইকে বাসায় চলে যেতে হবে। এই শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে কিন্তু এখানে বসে তারা এই কনসার্টটি উপভোগ করবেন, কারণ ছাত্র জীবনের মধুময় সময়, তাদের সময় রয়েছে কনসার্ট উপভোগ করার, মধু নেয়ার, আর আমরা সেই মধুবাদের দলে নেই, মধু সব ছাত্র জীবনের। মাননীয় মডারেটর, কাজী ধন্যবাদ। মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ওসব কাজ করতে গেলে যথেষ্ট সাহসের দরকার হয়, দূর দূর মন নিয়ে ওগুলো চলে। আমাদের বিপক্ষ দলের বক্তা 2 মিনিট, 1 মিনিট পরে সতর্ক সংকেত। মাইক্রোফোনটা ঠিক করুন। আপনি একটা ঝাড়ফুঁক দিয়ে নেন না। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরেকবার যুক্তি খণ্ডন পর্বে আমন্ত্রণ জানানোর জন্য। মাননীয় মডারেটর, গুটিবাজি দেখেছেন? এই যে এখন দেখলেন এখানে যদি আমাদের একজন প্রতিনিধি থাকতো, ছাত্র প্রতিনিধি, আজ এই অবিচারের সম্মুখীন হতে পারতাম। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন যে আজ আবার হারিয়ে যাবার নেই, মানে আজ আমাদের ছুটি, এইসব অনেক কিছু। হ্যাঁ মাননীয় মডারেটর, আমাদের ছুটি রয়েছে, প্রত্যেক ঈদে 2টা করে ছুটি। এই হচ্ছে বাস্তবিক জীবন, আর এই জন্যই প্রিপারেটরি লিভ, মানে যেটা হচ্ছে পিএ, এটাকে আমরা ছুটি বানিয়ে নিয়েছি। মাননীয় মডারেটর দেখেন, আর ওই মাননীয় মডারেটর দেখেন, এই যে আমার স্যার বলে গেলেন যে আমাদের নাকি
এই যে পারি স্যার বলে গেলেন যে আমাদের হলে নাকি রাজকীয় জীবন, অবশ্যই রাজকীয় জীবন। জিজ্ঞেস করেন এই মেয়েদেরকে, ফোর্থ ইয়ারে পড়ে এখনো গণরুমে থাকে। আমার সম্মানিত শিকদার স্যার একবার বলে গেলেন তিনি নাকি কেয়ারে নাস্তা করেন সকালে, আবার বলতেছে যে তার ওয়াইফ নাকি নাস্তা করতে দেয়, নাস্তা বানাতে দেরি করে। আল্লাহ জানে কোনটা ঠিক। মাননীয় মডারেটর, এইভাবে ঠিক এইভাবেই শিক্ষকদের যন্ত্রণায় পিষ্ট হয়ে আমরা বঞ্চিত লাঞ্ছিত হয়ে যাচ্ছি মাননীয় মডারেটর। এবং এই কারণে তাদের এই মধুর কথা শুনে আমার আবার ফেরদৌসী আপুর মতো বলতে ইচ্ছা করছে, মধু হই হই আরে বিষ খাওয়াইনি, মধু হই হই আরে বিষ খাওয়াইনি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। একেবারে ফাটাফাটি একটা অনুষ্ঠান আমাদের হয়ে গেছে।